শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ একজন হরবোলার গল্প বলি শোনো। দিবাকর মুদির ছেলে সুজন, সে ছোট থেকেই পাখির ডাক নকল করতে পারত। সুজনের বাড়ির পেছনে একটা সজনে গাছ ছিল, সেখানে দোয়েল পাখির বাসা ছিল। সেই শুরু হলো সুজনের ডাক শোনা আর শেখা। এদিকে বাবার ইচ্ছা ছিল সে স্কুলে গিয়ে পড়াশোনা করে ভালোভাবে অঙ্ক টঙ্ক শিখে এই মুদির দোকানে হিসেব নিকেশ রাখুক। সেই মতো একজন ভালো পণ্ডিতের স্কুলে সুজনকে তিনি ভর্তি করে দেন। কিন্তু পড়াশোনায় সুজনের ছেটে ফোটাও ইচ্ছা ছিল না। অঙ্কের নামতা বাপরে, সে মুখস্থ করার ক্ষমতা সুজনের ছিল না, সে চেষ্টাই করত না। সে যখন পণ্ডিত মশায়ের স্কুলে যেত, জানলা দিয়ে পাখির ডাক শুনে সেগুলো নকল করত, বা পাঠশালায় যেতে আসতে যে বন পড়তো সেই বনের নানা রকম শালিক পাখি, বুলবুলি পাখি, পানকৌড়ি, কত রকমের ডাক সে শুনতো, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল করতে শিখল। 3 বছর স্কুল করার পর মাস্টার মশাই একদিন সুজনের বাবাকে এসে বললেন, শুনুন ভাই, আপনার ছেলের পড়াশুনো হবে না, সে আকাট মূর্খ। এতগুলো বছরে তাকে আমি কিছু শিখিয়ে উঠতে পারলাম না, তাই কাল থেকে আর পাঠশালায় পাঠাবেন না। সুজনের বাবার তো মাথায় হাত, কি সর্বনাশ, সে ছেলের হবে কি? ভেবেছিলেন ছেলে একটু পড়াশুনো শিখলে দোকানে বসাবেন, একটু হিসেব নিকেশ করবে, দোকানটাকে একটু বড় করবেন। এ তো এমনই হিসেব শিখেছে, সে তো মুদির দোকানও চালাতে পারবে না। দিবাকরের সব স্বপ্ন ভেঙে গেল। সুজন বড় ভালো ছেলে। দিবাকর ভেবেছিলেন সুজনকে ভালো করে লেখাপড়া শিখিয়ে এই মুদির দোকানটা বেশ বড় করে সাজিয়ে সেখানে উনি সুজনকে বসাবেন। কিন্তু এ কি হলো? লেখাপড়ায় তো সুজনের একটুও মন নেই, হিসেব নিকেশ তো মোটেই পারে না। তাহলে ও নিজের পেট চালাবে কি করে? সংসার তো দুরস্ত। খুব চিন্তায় পড়লেন দিবাকর বাবু। একদিন দিবাকর সুজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এতদিন যে পাঠশালায় গেলি, তুই কি শিখলি বল দেখি? সুজন বলল, আমি 22 রকমের পাখির ডাক শিখেছি। পাঠশালার পেছনে একটা বিরাট বট গাছ আছে, সেখানে না অনেক রকম পাখি থাকে জানো বাবা। বাবা বললেন, তুই কি হরবোলা হবি? সুজন বলল, সেটা কি বাবা? বাবা বললেন, যারা জীবজন্তু পশু পাখির ডাক নকল করে তাদের হরবোলা বলে। কথাটা সুজনের মনে খুব ধরেছে। সে তখন বনে বাদারে ঘুরে ঘুরে পাখির ডাক শুনে, জানোয়ারের ডাক শুনে সেই ডাক নকল করতে লাগলো। এই কাজে তার কোনো ক্লান্তি নেই, স্বাস্থ্যও তার খুব ভালো, তাই হাঁটা তার কাছে কোনো সমস্যা নয়। খোলা মাঠে গিয়ে গরু, বাছুর, ছাগল, ভেড়ার ডাক সে তুলেছে। মজার কথা হলো, ডাক যখন সুজন ডাকে তখন ওরাও সেই ডাকে সাড়া দেয়। সুজন এখন অনেকটাই বড় হয়ে গেছে, 100 রকমের পাখির ডাক সে জানে। কাক, চিল, শালিক, কোয়েল, দোয়েল, পায়রা, ঘুঘু, তোতা, ময়না, বুলবুলি, টুনটুনি, কাঠঠোকরা, কাঠবিড়ালি, হুতুম পেঁচা, আর কত নাম বলবো। প্রচুর পাখির ডাক সে জানে। জন্তু জানোয়ারদেরও ডাক সে জানে, যেমন বাঘ, ভাল্লুক, কুকুর, বেড়াল, সিংহ, সবার ডাক সে জানে। সুজনের এই প্রতিভা গ্রামে গ্রামান্তরে সবাই জেনে গেছে, তাই মাঝে মধ্যেই সুজনের ডাক পড়ে। বাবা একদিন বলল, তোর এখন রোজগারের বয়স হয়ে গেছে, রোজগারের দিকে মন দে। পাশের গ্রামে কার্তিক হরবোলা নামে একজন থাকে, ওর দলে নাম লিখিয়ে নে। সুজনও একদিন কার্তিকের কাছে গেল। সে বলল, শোনো, কোনো রাজার দরবারে গিয়ে তোমাকে প্রথমে তাকে নানা রকম পাখির ডাক, জন্তুর ডাক শোনাতে হবে। তিনি খুশি হলেই দেখবেন তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তখন তোমার কোনো চিন্তা থাকবে না। সুজন থাকে এক ছোট্ট গ্রাম যার নাম ক্ষীরা। তো সে রাজা কোথায় থাকে, তার দরবার কোথায়, তার প্রাসাদ কোথায়, সে তো কিছুই জানে না। একদিন সুজনের খুব মন খারাপ হলো। সে গভীর বনে, যেখানে বহু রকমের পশু পাখি জানোয়ার থাকে,
সেখানে গেল। সে এদিক ওদিক ঘুরছে, নানান ডাক শুনছে, নানান ডাক শিখছে। হঠাৎ শুনে ঘোড়ার খুরের শব্দ, আর দেখতে পেল হরিণরা সব পালাচ্ছে এদিক ওদিক। সুজন থতমত খেয়ে একপাশে সরে দাঁড়ালো। দেখল ঘোড়ায় চড়ে একজন রাজা আসছে। তিনি হরিণে পেছন পেছন ছুটছেন। সুজনকে দেখে রাজা একটু দাঁড়ালেন। বললেন, এই বনে তুমি একা কি করছো? জন্তু জানোয়ার নেই? তোমার ভয় নেই? অবশ্য আমি এখনো কোনো বাঘের ডাকও শুনতে পেলাম না। সুজন বলল, বাঘের ডাক শুনতে চান আপনি? আমি আপনাকে বাঘের ডাক শোনাতে পারি, কিন্তু তাকে আপনি মারতে পারবেন না। রাজারও খুব মজা লাগলো। বললেন, ঠিক আছে, কথা দিলাম, মারবো না। সুজন তাকে বাঘের ডাক, ভাল্লুকের ডাক, হরিণের ডাক শোনাতে লাগলো। রাজার খুব পছন্দ হলো। বললেন, তুমি আমার সঙ্গে আমার রাজ্যে চলো। 1 মাস পর আমার মেয়ের বিয়ে, সেখানে তুমি হরবোলার ডাক শোনাবে। আর আমার মেয়ে পাখি খুব ভালোবাসে, তুমি রোজ তাকে পাখির ডাক শুনিও। সুজনও রাজার সঙ্গে তার রাজ্যে চলে গেল। রাজা সুজনের জন্য থাকা খাওয়ার রাজকীয় সম্মানের সঙ্গে ব্যবস্থা করে দিলেন। সে কি সুন্দর ঘর, কি সুন্দর খাট পালঙ্ক, সুজন কোনোদিন স্বপ্নেও ভাবেনি। আর কত রকমের খাবার, সুজনেরও খুব ভালো লাগলো। কিন্তু সুজনের একটা জিনিসে খুব অবাক লাগলো। এত রকমের ফল ফুলের গাছ আছে, কিন্তু সেখানে একটাও পাখি নেই। কি ব্যাপার? রাজাকে জিজ্ঞেস করাতে রাজা তখন তার মনের দুঃখের কথা জানালেন। বলে, দূরে আকাশী নামে এক পাহাড়ের এক গুহায় এক রাক্ষস থাকে। সেই এই রাজ্যের সব পাখি খেয়ে ফেলে। সে রাক্ষস খুব অদ্ভুত, গুহা থেকে কখনো সে বেরোয়নি, কেউ তাকে দেখতেও পায়নি, সে শিকার করতেও বেরোয় না। কিন্তু পাখিগুলো চুম্বকের মতো গুহায় ঢুকে যায়। রাক্ষসের নাম রাজকন্যা রেখেছে বিহঙ্গভূক। রাজকন্যা যেমন দেখতে সুন্দর, তেমনি পড়াশোনায় পারদর্শী। সে পাখি খুব ভালোবাসে, তাই তার ঘরে নানা রকম পাখি খাঁচায় বন্দি আছে। রাজকন্যার অনুরোধে সুজন রাজসভায় গিয়ে রোজই নানা রকম ডাক শোনায়। অন্দরমহল থেকে রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাজকন্যাও সেই ডাক শোনেন। তার কিন্তু খুব ইচ্ছা হয় সুজনের সঙ্গে একটু আলাপ করার, কিন্তু বহিরাগতদের সঙ্গে কোনো রকম কথা বলা অন্দরমহলের রাজকন্যার অনুমতি ছিল না। যাই হোক, সুজন রোজই প্রায় পাখির ডাক শোনাতে লাগলো। কিন্তু সে সারাদিন চুপচাপ থাকতো, একাই থাকতো, ঘুরে বেড়াতো। কারণ সুজন জানে সে লেখাপড়া কিচ্ছুটি জানে না, সেই জন্য সে একটু হীনমন্যতায়ও ভোগে। কিন্তু একটা কৌতূহল সুজনের ছিল, সেটা হলো বিহঙ্গভূক রাক্ষস দেখার। একদিন খুব ভোরবেলা, একদম ভোর রাতের দিকে বলতে গেলে, সবার চোখ এড়িয়ে সুজন সেই আকাশী পাহাড়ের এসে উপস্থিত হলো। ধীরে ধীরে সে বিহঙ্গভূকের গুহার সামনে এসে দাঁড়ালো। সুজনের ওর উপর খুব রাগ, কারণ সুজনের প্রিয় পাখিদের সে সব খেয়ে ফেলছে। সুজন ভাবল, সে তো পাখি খায়, মানুষ নিশ্চয়ই খায় না। তাই সে গুটি গুটি গুহার ভেতরে ঢুকলো। কয়েক পা যেতে না যেতেই বিকট হুঙ্কারে ছিটকে বাইরে বেরিয়ে এলো। বাবারে, কি ভয়ঙ্কর সে আওয়াজ! না জানি সে কেমন দেখতে। কিন্তু সুজন সেই ডাকটা বারবার নকল করে শিখে ফেলল। এদিকে রাজ্যের সর্বত্র রাজকন্যার বিয়ের আয়োজন চলছে। কিন্তু হঠাৎ রাজকন্যা বেঁকে বসলেন। বললেন যে এই বিহঙ্গভূককে মারতে পারবে তাকেই সে বিয়ে করবেন। রাজার তো রাজকন্যার এই শর্ত শুনে মাথায় হাত। রাজকন্যার শর্ত শুনে প্রথমেই আজবপুরের রাজপুত্র বর্ম পরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তেজি ঘোড়ায় চড়ে গুহার সামনে গিয়ে উপস্থিত হলেন। প্রথমেই ওনার 2 অশ্বারোহী ধরে আনা 3 শকুনিকে গুহার মুখে ছেড়ে দিল, যাতে শকুনি দেখে রাক্ষস বেরিয়ে আসতে পারে। আর তখনই রাজপুত্র রাক্ষসকে তীর ছুঁড়ে মেরে ফেলবে, এই ছিল ওনাদের প্ল্যান। এই দেখার জন্য গুহার উল্টো দিকে বেশ কিছু লোক জড়ো হয়ে গেল। রাজপুত্রের 2 অশ্বারোহী শকুনিকে ছুঁড়ে শিঙার বাজিয়ে রাক্ষসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। রাজকুমারও ঘোড়া নিয়ে গুহার মুখে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন।
কিন্তু একটু কাছে যেতেই গুহা থেকে রাক্ষসের বিকট আওয়াজে ঘোড়া দুটো ছুটোছুটি হুটোপুটি করতে লাগলো। রাজকুমারকে পিঠ থেকে ফেলে দিয়ে উল্টো মুখে দে ছুট। রাজকুমারের সাহস হলো না গুহায় ঢুকে রাক্ষসকে মারার। অসফল। রাজকুমার মাথা নিচু করে ফিরে গেলেন। লোকজনরাও কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। একমাত্র সুজন এক মনে গুহার দিকে তাকিয়ে চিন্তামগ্ন হলো। এরপর আরো 10-12 জন নানা দেশের রাজপুত্র রাক্ষস মারতে এসে অসফল হলেন। এই রাক্ষসের কথা প্রায় সবার জানা হয়ে গেছে, তাই বাকিরা কেউ আর আসার সাহস পেল না। এদিকে রোজ সুজন হরবোলা সেই গুহার সামনে যায়, কিছুক্ষণ থাকে, কিছু তো চিন্তা করে, আবার ফিরে আসে। কোনো দিনই রাক্ষসকে সে দেখতে পায় না, শুধু ডাক শোনে। একদিন সুজন হরবোলা রাজার কাছে গিয়ে জানালো যে সে একবার চেষ্টা করে দেখতে পারে এই রাক্ষসকে মারতে পারে কিনা। তাই সুজন একটা খুব ভালো বল্লভ রাজার কাছে চাইল। এই কদিনে সুজনের উপর রাজার একটু মায়া পড়ে গেছিল। তাই সুজন যখন ঘোড়ায় চড়ে বল্লম নিয়ে রওনা দিল, রাজাও একটু দূরত্বে কিছু সহচর নিয়ে আস্তে আস্তে তার পেছন পেছন গেলেন। সুজন করল কি, গুহার বেশ কিছুটা দূরে ঘোড়াটাকে ছেড়ে দিল। সে আগে দেখেছে ঘোড়া নিয়ে গিয়ে রাজকুমারদের কি সর্বনাশটাই না হয়েছিল। দূরে ঘোড়ায় চড়ে রাজা সব দেখছিলেন। গুহার মুখটা ছিল উত্তর দিকে, তাই গুহার ভেতরটা ছিল অন্ধকার। সুজন গুহার মুখের সামনে দাঁড়িয়ে সূর্য প্রণাম করে ইষ্ট নাম জপ করে সেই বিহঙ্গ ভোকের বিকট বিভৎস ডাক ডেকে উঠল। ভেতরের রাক্ষস সেই ডাক শুনে নিজেও হুঙ্কার ছেড়ে গুহার বাইরে বেরিয়ে এলো। সে এক বিকট চেহারার রাক্ষস। সে মানুষ না, সে জন্তু না, সে পাখি। তিনটে মিলে বিভৎস কিম্ভূত এক জন্তু সে। সুজন তৈরি হয়েই ছিল। বল্লম তুলে রাক্ষসের বুক লক্ষ্য করে দিল জোরে ছুড়ে। ব্যাস, নিমেষে সেটা রাক্ষসের বুকে গিয়ে গেঁথে গেল, আর সঙ্গে সঙ্গে রাক্ষসের প্রাণ পাখি গেল উড়ে। রাজা আর তার সহচরেরা উল্লাস করতে করতে এগিয়ে এলো। এসে দেখে সুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাগ্যিস রাজা কয়েকজন সহচরকে নিয়ে এসেছিলেন। সুজনকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে জল টল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো, তার শুশ্রূষা করে তাকে সুস্থ করা হলো। সেদিন রানী, রাজকন্যা সবাই ছুটে এলেন সুজনকে দেখার জন্য। সুজন চোখ খুলে দেখে রাজা রাজকন্যার হাত ধরে বলছেন, রাজকন্যার শর্ত অনুযায়ী তোমায় আমার জামাই করলাম। 7 দিন পর তোমাদের বিয়ের লগ্ন। ক্ষীরা গ্রামের লোক পাঠিয়েছি তোমার মা বাবাকে নিয়ে আসার জন্য। এখন থেকে ওনারাও আমাদের সঙ্গে থাকবেন। সুজন প্রথম কথাই বলল, কিন্তু আমার লেখাপড়া? রাজকন্যা হেসে বললেন, সে চিন্তা করো না, বিয়ের পর দিন থেকেই তোমার নামটা দিয়ে শুরু হবে তোমার লেখাপড়া। আর যতদিন না রাজ্যে পাখি আসে ততদিন তুমি রোজ ভোরে পাখিদের ডাক শুনিয়ে আমার ঘুম ভাঙাবে। সুজন তখন বলল, ঠিক আছে, তবে আমারও 2টো শর্ত আছে। রাজা, রানী, রাজকন্যা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। আবার কি শর্ত? তারা তো ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এখন আবার কিসের শর্ত দেবে? সুজন বলল, রাজকন্যা, আপনার খাঁচায় যে পাখিগুলো আছে তাদের কিন্তু ছেড়ে দিতে হবে। আর এই জগৎ কি সুন্দর, কত ফুল ফল পশু পাখিতে ভরা, সেটা দেখার জন্য আপনাকেও আর রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকতে হবে না। আপনাকেও কিন্তু বাইরে বেরিয়ে আসতে হবে। রাজকন্যা মাথা নেড়ে সম্মতি জানালেন।